প্রাচীন যুগ বা আধুনিক যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ ও চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশক কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য? আদিযুগ। আদিযুগের কাব্য হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদিযুগের কাব্য। চর্যাপদ হলো মূলত গানের সংকলন। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপালে ১৯০৭ সালে। চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? সহজিয়া বৌদ্ধ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের যখন আবিষ্কৃত হয় বা রচনা শুরু হয় তখন কোন রাজবংশের আমলে? তখন অ্যান্সার হবে পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু করে। চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালের। বাংলায় হচ্ছে ১৩১৪। বাংলাটা মনে রাখতে হবে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিব্বতের নেপালের রাজগ্রন্থশালার রয়্যাল লাইব্রেরি থেকে এবং ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়। চর্যাপদকে সান্ধ্য ভাষা বলা হয়। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা হয়? মাত্রাবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গরূপকামী। আর সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন হচ্ছে বাংলা ভাষায় চর্যাপদ বাংলা ভাষায় রচিত। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ রচনাকাল সপ্তদশ থেকে দ্বাদশ শতক, প্রায় ১০০০ বছর বয়স। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। ওডিবিএল মনে রাখতে হবে। ওডিবিএল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ওডিবিএল রচনা করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। আর ডক্টর শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মায়াস্টিক সং গ্রন্থটি চর্যাপদে ধর্মমত নিয়ে ১৯২৭ সালে আলোচনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। তিনি লিখেছেন বাংলা সাহিত্যের কথা। তিনি ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? ২৩ জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? ২৪ জন কবির পদ রয়েছে। বাংলা সাহিত্যে চর্যাপদের আদিকবি কে? লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদিকবি মনে করতেন? লুইপাকে আদিকবি মনে করতেন। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? এটা হচ্ছে কানপ্পা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কানপ্পার। তার পদ সংখ্যা হচ্ছে ১৩টা। ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪। ওই কোটেশনগুলো মনে রাখতে হবে। পাওয়া যায় নাই হচ্ছে ৩৬, ৪০, ৪২, ৩৫ নং পদ। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভসুকুপা। ভসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। তার পদ সংখ্যা হচ্ছে ৮টা। ৬, ২১, ২৩ অর্ধাংশ, ২৭, ৩০, ৪১, ৪৩ ও ৪৯ পদ। কোন পদ রচনা করেনি? কোন পদ রচনা করেনি? পাওয়া যায়নি। লাইডম্বী পা। কোন পদ রচনা করেনি বা পাওয়া যায়নি? লাইডম্বী পা। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যর দ্বিতীয় স্তরের অধিকার হচ্ছে ভসুকুপা। তিনি নিজেকে বাঙালি কবি হিসাবে পরিচয় দিয়েছেন। কোন জন চর্যাপদের পদকর্তা? শবরপা। প্রাচীনতম পদকর্তা কবি শবরপা এবং আধুনিক পদকর্তা শহরপা। শহরপা হলো আধুনিক পদকর্তা আর প্রাচীনতম পদকর্তা হচ্ছে শবরপা। প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। চর্যাপদের গান কতগুলা? ৫১টি। চর্যাপদের সংখ্যা ৪৬টি। ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদগুলো পাওয়া যায়নি। আপনা, মাংস, হরিণা, বৈরী,
লাইনটি কোন সাহিত্য অন্তর্ভুক্ত? চর্যাপদ। কমল মধু পিবিবি ঢোকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা। এই ভাষাগুলো সান্ধ্য ভাষা। চঞ্চল চিহে পৈঠাকাল কোন কবির চর্যাংশ? এটা লুইপা কবির চর্যাংশ। অভিসময় বিহঙ্গ কার রচনা? লুইপা। টলত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী। চর্যাপদের এ চরণ দুটিকে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আলী এ কালী এ বা রুদ্রেলা তা দেখি কানহ বিমনা ভায়ল। তাহলে পঙ্কতিটি কার রচনা? এটা কানপ্পা। এই যে কানহ বিমনা ভয়েল, এটা দেখলে আমরা বুঝতে পারবো এটি এটি কানপ্পার রচিত। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া যায় ৬টি। কি কি আমরা পড়ি? অপনা মাংসে হরিণা বৈরী ৬ নং পদ, এটা ভুসুকুপা যে নিজেকে বাঙালি কবি পরিচয় করেছেন তার কোটেশন ৬ নম্বর পদ। হাতে রে কাঙ্কান মালেও দাপন, এটা ৩২ নম্বর পদ, এটা শহরপাঠ। হারিত ভাত নাহি নীতি আবেশী ৩৩ নম্বর পদ, এটা ঢেগুন পা লিখেছেন। দুহিল দুধু কি বেন্টে সামায় ৩৩ নম্বর পদ, ঢেগুন পা। বর শুন গোহালি কিমো দুহুট বলন্দে ৩৯ নম্বর পদ, শহরপা। অন চাহন্তে আন বিনঠা ৪৪ নম্বর পদ, কঙ্কন পা। এখানে নোটটা আমাদের পড়তে হবে। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী ৪টা পুঁথি আবিষ্কার করেন। কয়টা? ৪টা। সেগুলো হলো চর্যাচর্য বিনিশ্চয়, শহরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণ। তন্ত্রীপা ও লাইডম্বী পার কোন পদ পাওয়া যায়নি? কোনো পদ পাওয়া যায়নি। তন্ত্রীপা এবং লাইডম্বী পার কোনো পদ পাওয়া যায়নি। এখন আসি ডাক ও খনার বচন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন হচ্ছে কৃষি। এটা সকল পরীক্ষায় চলে আসছিল। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা লিপি। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়? খরিষ্ঠী। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগ। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগে। পাঠান যুগে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে এবং অক্ষর গঠন কাজ শুরু হয়। ১২০১ থেকে ১৮০০ মধ্যযুগের বাংলা সাহিত্য ধারা। মধ্যযুগের মধ্যে তুর্কি যুগ, এটা ১২০১ থেকে ১৩৫০। তুর্কি যুগ হচ্ছে ১২০১ থেকে ১৩৫০। আর সুলতানি যুগ হচ্ছে ১৩৫১ থেকে ১৫৭৫। আর মোগল যুগ হচ্ছে ১৫৭৬ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দ। এটা মনে রাখতে হবে। সুলতানি যুগ, মুঘল যুগ। মুঘল যুগ হচ্ছে ১৫৭৬ থেকে ১৭৫৭। বাংলা ভাষার মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ১২০১ থেকে ১৩৫০। এই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়। আর এই যুগের সময় শাসনামল ছিল তুর্কি। এই যুগের সময় শাসনামল ছিল তুর্কি। পুরাণ এবং খনার বচন কাব্য রচনা করেন রামায় পণ্ডিত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? এটা প্রকৃত পঙ্গল। অন্ধকার যুগে এইটা রচনা হয়। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ, তিনি সালতানাত প্রতিষ্ঠা করেন। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। এখন আসি শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত
ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। মনে রাখতে হবে, মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার কে করেন? বসন্ত রঞ্জন রায়। 1909 সালে, বাংলাটা মনে রাখতে হবে, 1316 বঙ্গাব্দ, কলকাতার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিলা বা কালিয়া গ্রামের শ্রীনিবাস আর্চায়ের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়িতে গোয়ালের ঘরের টিনের চালায় বা মাচার উপর থেকে এটি উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয় নাটগীতি। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণ প্রেমের দ্যুতি। অন্যান্য চরিত্র রাধা, জীবাত্ম বা প্রাণীকুল, কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর, এই দুটো চরিত্র। শ্রী বসন্ত রঞ্জন রায় এর উপাধি ছিল বিধুদল্লভ। বসন্ত রঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি কখন প্রকাশ করেন? 1916 সালে। বাংলায় হচ্ছে 1323 বঙ্গাব্দ। এখন আসি মৌলিক সাহিত্য বা পদাবলী। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ে বিশেষ সৃষ্ট। বাংলা যুগের বা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বা কাব্য প্রধান ধারা কোনটি? বৈষ্ণব পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলী কি রস বলা হয়? মধুর রস বলা হয়। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। মিথিলার রাজসভার কবি বা মৈথিলীর কোকিল বা অবাঙালি কবি। বাঙালি না হয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলী কবি। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। বিদ্যাপতি কোন ভাষা পদ রচনা করতেন? সেটা হচ্ছে ব্রজবুলি। আর ব্রজবুলি ভাষা কি? এটা হচ্ছে বাংলা এবং মৈথিলি সংমিশ্রণ মিলে ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর সাথে ব্রজবুলি ভাষা সম্পর্কিত। এই কি বোঝায়? এক ধরনের কৃত্রিম পরিভাষা। ব্রজবুলি কি? মিথিলা ও বাংলার মিশ্রণ ভাষা। মৈথিলি বা বাংলা মিশ্রণের যে ভাষা তাকে কি বলে? ব্রজবুলি। কাকে বিদ্যাপতি ভাবশিষ্য বলা হয়? গোবিন্দ দাস। ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? বিদ্যাপতি। গীত গোবিন্দ কোন ভাষা রচিত? সংস্কৃত। এ ভরা বাদর মাহাভাদর, শূন্য মন্দিরে মোর, কে লিখেছেন? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীতে চণ্ডীদাস কতজন ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈষ্ণব পদাবলীতে 3 জন ছিলেন। একটা বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিতা বড়ু চণ্ডীদাস। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলী আদি কবি চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, উক্তিটি কার? উত্তর চণ্ডীদাস। সবার উপরে মানুষত্ব, তার উপরে কেউ নাই, এটা চণ্ডীদাসের উক্তি, বিশ্ববিখ্যাত উক্তি। সইকে শোনাইল শ্যাম নাম, পদটি রচয়িতা চণ্ডীদাস। কোন জন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে বাংলা ভাষার কবি, হচ্ছে জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর বান্ধিলু, আনলে পুড়িয়া গেল, পদটার রচয়িতা জ্ঞানদাস। বাংলা ভাষার কবি হচ্ছে জ্ঞানদাস। বাংলা ভাষার কবি নন জয়দেব, মধ্যযুগের কবি নন জয়নন্দী। এখন আসি আমরা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল বা ধর্মমঙ্গল বা অন্নদা মঙ্গল। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে সমূহের বিষয়বস্তু মূলত কি ছিল? ধর্ম বিষয় আখ্যান। মঙ্গল কাব্যের রচনার মূল উল্লেখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যের কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা ও চণ্ডী। মঙ্গল কাব্যের বিষয় বস্তু কয়টি অংশ? 4টা। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। আধুনিক যুগের কাব্য কোনটি? সারদা মঙ্গল। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হলো মঙ্গল কাব্য।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? কাব্যধারার চরিত্র মনসা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? পদ্মাবতী দেবী বা মনসা দেবী। মনসা মঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? বিজয় গুপ্ত। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? চাঁদ সওদাগর। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? মনসা মঙ্গল কাব্যে। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ কোনটি? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উজানিনগর। ভারু দত্ত কোন কাব্যের চরিত্র? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের কোন চরিত্রটি পাওয়া যায়? ফুল্লরা। ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা রূপরাম চক্রবর্তী। ভরসুট পরগনার পান্ডুরা গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণকর। উপাধি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র তাকে দেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণকর। কবি ভারতচন্দ্রের উপাধি রায়গুণকর। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? ভারতচন্দ্র রায়গুণকর। ভারতচন্দ্র রায়গুণকর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার কাব্য পাওয়া যায়? ভারতচন্দ্র রায়গুণকের কাব্যে এই লাইনটি পাওয়া যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি কার ছিলেন? এটা হচ্ছে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটা করেন। এটা ভারতচন্দ্র রায়গুণকারের কাব্যগ্রন্থের মধ্যে ছিল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যর বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গলের কাব্যে ধ্বনিত হয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কবির রচনা? ভারতচন্দ্র রায়গুণকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণকর। এটা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই তিনটা তথ্য আমাদের মনে রাখতে হবে। উক্তিটি রচয়িতা হলো ভারতচন্দ্র রায়গুণকর। উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। এইটা উক্তিটা অন্নদামঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। আর প্রার্থনাটা করেছেন ঈশ্বরী পাটনি। প্রার্থনা করেছেন ঈশ্বরী পাটনি। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ চরণ দুটি কার রচনা? ভারতচন্দ্র রায়ের। জীবন সাহিত্য। কর্চা শব্দের সমার্থক শব্দ হচ্ছে রোজনামচা। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস। এটা জীবনী কাব্যের রচনার জন্য বিখ্যাত। বৃন্দাবন দাস হচ্ছে জীবনী কাব্যের রচনার জন্য বিখ্যাত। চৈতন্য মঙ্গল এর রচয়িতা লোচন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। নাথ সাহিত্য মর্ষিয়া সাহিত্য। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতে কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। মর্ষিয়া কি? লোকগীতি। মর্ষিয়া হচ্ছে লোকগীতি। মর্ষিয়া শব্দ কি? শোক বা আহাজারি। শোক বা আহাজারি। মর্ষিয়া এর উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। মর্ষিয়া শব্দের উৎস কোন ভাষা? তোফা। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? মর্ষিয়া শোকগীতি বা বিলাপ সঙ্গীত বলা হয়। দৌলতজি বাহরাম খানের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম। দৌলতজি বাহরাম খানের জন্ম চট্টগ্রামে। জঙ্গনামা কাব্যের বিষয় কি? যুদ্ধ বিগ্রহ। জঙ্গনামা কাব্যের বিষয় যুদ্ধ বিগ্রহ। কাশিমের লড়াই গ্রন্থের রচয়িতা শেরবাজ। লোকসাহিত্য। লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। এইটাকে বলা হয় লোকসাহিত্য। লোকসাহিত্য বলতে কি বোঝায়? ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন এগুলাকে লোকসাহিত্য বোঝায়। লোকসাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? ছড়া। লোকসাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে ছড়া। ব্লাড কি? গীতিকা।
আর হচ্ছে গীতিকা। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি? প্রবচন, ছড়া ও ধাঁধা। হারামণি কি? হারামণি এর সংকলন কে? বা প্রাচীন লোকগীতি। হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি, আর এর সংকলন হচ্ছে মোহাম্মদ মুনসুর উদ্দিন। বাংলাদেশের কোন লোক সংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? প্রফেসর মাজহারুল ইসলাম। প্রফেসর মাজহারুল ইসলাম। জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার আদিবাসী ছিলেন? রাজশাহী। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর কোন গ্রামে? সিন্দুর কুসুম গ্রামে। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছে ডক্টর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত? গীতিকা। ময়মনসিংহ গীতিকা সংগ্রাহক বা সম্পাদক কে? ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? 23টি ভাষায় অনূদিত। ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় অনূদিত। মহুয়া গল্পটি কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা রচয়িতা কে? দিস্কানাই। নাদের চাঁদ কোন পালা গানের চরিত্র? মহুয়া। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। মনসুর বয়াতি রচিত দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? দেওয়ানা মদিনা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা 9 ভেলুয়া। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? হরপ্রসাদ শাস্ত্রী ও চন্দ্রকুমার দে। যদি থাকে বন্ধুর মন গান পাড়াইতে কতক্ষণ, এইটি কোন প্রকার লোকসাহিত্য? এটা হচ্ছে প্রবাদ প্রকার লোকসাহিত্য। বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ধাঁধা। এটা হচ্ছে ধাঁধা। তরজা হলো কবি গানে লোকসঙ্গীত। সাহিত্য। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? বাংলা অনুবাদ কাব্যের সূচনা মধ্যযুগে। রামায়ণ রচয়িতার নাম কি? বাল্মীকি বা রত্নাকর। বাল্মীকিকে রত্নাকর বলা হয়। এটা সংস্কৃত ভাষায় রচিত হয় রামায়ণ। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি। সীতা কোন মহাকাব্যের চরিত্র? রামায়ণ। বাংলা ভাষার রামায়ণ কে প্রথম রচনা করেন? কৃত্তিবাস ওঝা। বাংলা ভাষার রামায়ণ কৃত্তিবাস ওঝা প্রথম রচনা করেন। বাংলা ভাষার রামায়ণ রচনা করার জন্য অনুরোধ করেন গিয়াসউদ্দিন আজম শাহ। প্রাচীনতম সাহিত্যকর্ম মহাভারত। মহাভারত এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। দ্রৌপদী কে? মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারীর চরিত্র পাওয়া যায় মহাভারতে। কুরুক্ষেত্র যুদ্ধ কত সময় ব্যাপী চলছিল? 18 দিন। মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য উপাদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য ইউসুফ জুলেখা। প্রথম বাঙালি মুসলিম রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি কে? শাহ মোহাম্মদ শগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ শগীর। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা প্রণয় কাব্যের অনুবাদক শাহ মোহাম্মদ শগীর। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরান। গুলে বকওয়ালি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ মুকিম। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। নবীবংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতান। কারবালা ও শহর নামক কাব্যগ্রন্থটি রচিতা আব্দুল হাকিম। সে সবে মঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সবে কাহার জন্ম নির্ণয় না জানি। এ পংক্তি
দুটি কোন কবির কবিতায় হতে উদ্ধৃত করা হয়েছে? এটা আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যাই? কবিতাংশটি কার? আব্দুল হাকিম। তে কাজে নিবেদি বাংলা করিয়া বরচন নিজ পরিশ্রমে তসি আমি সর্বজন কোন কবির রচনা? আব্দুল হাকিম। সে বাক্য বুঝে প্রভু আপে রিঞ্জন। সে বাক্য বুঝে প্রভু আপে রিঞ্জন। এখানে আপে হচ্ছে নিজে স্বয়ং, আপে হচ্ছে নিজে স্বয়ং। আলাওলে তোফা কোন ধরনের কাব্য? নীতি কাব্য। তোফা কাব্যটি কে রচনা করেছেন? আলাওল। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। আলাওল হচ্ছে পদ্মাবতী অনুবাদ গ্রন্থ, আলাওল এই গ্রন্থটি রচনা করেন। হিন্দি পাদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন? হিন্দি ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। মধুমালতী কাব্যগ্রন্থের কবি সৈয়দ হামজা। আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকান কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। শ্রুতি ময়না ও লোর চন্দ্রানী কাব্যের রচয়িতা দৌলত কাজী। বারোমাসা কাকে বলে? নায়িকাদের যে বারো মাসের সুখ দুঃখের যে বর্ণনা, সেটা হচ্ছে বারোমাসা। নরসিংনামা কাব্যের কার রচনা? কাব্যগ্রন্থটি কার রচনা? কবি মর্দান। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী একটা কাব্য। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল, মধ্যযুগের কবি। আলাওলকে মধ্যযুগের কবি বলা হয়। কবি আলাওলের জন্মস্থান কোথায়? চট্টগ্রামের জোবরা। কবি আলাওলের সময়কাল সপ্তদশ শতক। কবি আলাওল কোন রাজদরবারের কবি ছিলেন? রসাঙ্গ। মধ্যযুগের শ্রেষ্ঠ সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাওল। আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। তাম্বুল রাতুল হইল অধর পরশে, পঙ্কোক্তি রচয়িতা আলাওল। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হইল। অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। মধ্যযুগের কবি নন কায়কোবাদ, তিনি আধুনিক যুগের কবি। কোন মধ্যযুগের কবি আরাকান রাজসভায় কাব্য চর্চা করতেন? সেটা হচ্ছে আলাওল। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলাওল ও দৌলত কাজী। পদ্মাবতী গ্রন্থটি কার? আলাওল। চরিত্র হচ্ছে পদ্মাবতী। অবক্ষয় যুগ এটা 1760 সাল থেকে 1860 সাল। অবক্ষয় যুগ হলো 1760 সাল থেকে 1860 সাল। অনেক ইম্পর্টেন্ট। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের যুগ সুন্দর কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুই যুগের মিলনকারী। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটা কার রচনা? এটা ঈশ্বরচন্দ্র গুপ্তের। এটা অনেক ইম্পর্টেন্ট। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটা ঈশ্বরচন্দ্র গুপ্তের। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলা হয় বলে উল্লেখ করেছে? 1760 সাল থেকে 1860 সাল। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধ এবং 19 শতকের প্রথমার্ধ। কবি গানের রচয়িতা ছিলেন নিম্ন বর্ণের হিন্দু। কবিগান রচয়িতা ও গায়ক হিসাবে এরা উভয়েই পরিচিত। রাম বসু এবং ভোলা ময়রা। কবিগান এবং গায়ক হিসাবে এরা পরিচিত, রাম বসু এবং ভোলা ময়রা। কবিগানের প্রথম কবি গোজলাপট গুই। এনটি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্য রচয়িতা? কবিগান। পুঁথি সাহিত্য বলতে কি বুঝি? ইসলামিক চেতনা সম্পৃক্ত। দোভাষী পুঁথি বলতে বুঝি কয়েকটি ভাষা শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষা রচিত পুঁথি। মানে দোভাষী পুঁথি বলতে কয়েকটা ভাষা শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষা একটা পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝো? দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যের রচয়িতা ফকির গরিবুল্লাহ।
আমির হামজা কাব্যের রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। তার অসমাপ্ত কাজটি শেষ করেন সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যে অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা। টপ্পা গান কি? এক ধরনের গান। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। টপ্পা কি? টপ্পা এক ধরনের গান। নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা? পঙ্ক্তিটি রচয়িতা রামনিধি গুপ্ত। মনে রাখতে হবে, রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন।